বাজেট আলোচনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন সানেমের চেয়ারম্যান ডক্টর বজলুল হক খন্দকার। ডক্টর বজলুল হক খন্দকার, আপনাকে স্বাগত জানিয়ে যেটি জানতে চাই আপনার কাছে, যে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হচ্ছে, আজকে প্রধানমন্ত্রী সংসদে আহ্বান জানিয়েছেন, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। বিষয়টি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কারণ আমরা মনে করি যে যদিও এই বিষয়ে একটু আপনার ধরেন বিভ্রান্তিকর ছিল। ১ম থেকেই উনারা বলেছিল যে এটা আসলে কালো টাকা সাদা করার বিষয় না। এটা হচ্ছে বাজার মূল্যে আপনার প্রপার্টির ভ্যালুয়েশন এবং রেজিস্ট্রেশন করার বিষয়টা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কিন্তু এটা হয়তো অনেকেই বুঝতে পারেননি। বুঝার একটা ভুল থাকতে পারে। যেহেতু বুঝার ভুল ছিল সেটাকে অন্যভাবে হয়তো ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং সেই কারণেই সরকার এই পদক্ষেপ থেকে সরে এসছে। আমি মনে করি যে, যেই ধরনের বিভ্রান্তিমূলক জিনিস থাকলে সেটা আসলে আরো পরীক্ষা-নিরীক্ষা করে আপনার সেটাকে আসলে প্রস্তাব করা উচিত এবং আমি মনে করি এটা ভালো দিক হয়েছে। জি। আরেকটি বিষয় একটু জানতে চাই, যে ব্যক্তি শ্রেণীর করমুক্ত সীমা বেড়ে ৪ লাখ হচ্ছে। এতে রাজস্ব আয়ের যে লক্ষ্য, সেটি বাস্তবায়নে কোনো চ্যালেঞ্জে পড়বে কিনা? আসলে আমাদের আসলে আপনার করমুক্ত সীমাটা খুব বেশি চেঞ্জ হয়নি। আপনার খুব বেশি পরিবর্তন হয়নি। ৩,৭৫,০০০ থেকে ৪,০০,০০০ হয়েছে। ৳২৫,০০০ একটা আপনার একটা ইস্যু আপনার তৈরি হয়েছে, একটা বেড়েছে আপনার ধরেন। এখানে হয়তো যারা প্রান্তিক পর্যায়ে আছে তাদের জন্য সুবিধা হবে। আমি মনে করি এটা progressivity টা আরেকটু ইমপ্রুভ করবে। আমার কাছে মনে হয়। কিন্তু আমাদের মেইন সমস্যাটা হচ্ছে আমাদের কর হার থেকে করের আপনার নেটটা অনেক ছোট আপনারা ধরেন। আমাদের এত বড় একটা দেশে আমরা অনেক কম মানুষ আসলে ইনকাম মানে আমরা ট্যাক্স দেই, তাই না? ইনকাম ট্যাক্স দেই আমরা। তো সেই কারণে আমার মনে হয় যে যদি সরকার যেসব পদক্ষেপ কথা বলেছে, সেগুলো যদি নিতে পারে তাহলে আমার কাছে মনে হয় না এটা আপনার কর ব্যবস্থাপনায় তেমন কোনো মানে কর আহরণে খুব একটা বড় ভূমিকা রাখবে না। বরঞ্চ এটা আপনার আমাদের progressivity টা বাড়াবে। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় এটা ভালো পদক্ষেপ হয়েছে। অনেককে স্বস্তি দিবে। জি। সামগ্রিকভাবে বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জগুলো কি বলে মনে হয় আপনার কাছে? ১ম হচ্ছে এটা একটা বড় বাজেট। আ আপনার বিভিন্ন আলোচনায় এসছে। অনেকে মনে করে এটা উচ্চবিলাসী। বিভিন্ন ক্ষেত্রে আপনার বিভিন্ন আলোচনা হয়েছে আমরা জানি বাজেটের পরবর্তী সময়ে এমসিসিআর বাজেট আমরা দেখেছি ওখানে কেউ কিছু বলেছে এটা উচ্চবিলাসী। আবার অনেকে বলেছে ওনাদের মধ্যে থেকে যে এটা আসলে বাস্তবায়নযোগ্য। যে আমাদের এত বড় একটা অর্থনীতি প্রায় $৫০০ বিলিয়ন একটা অর্থনীতি হয়ে গেছে। সেখানে আপনার এই পরিমাণ রাজস্ব আহরণ আসলেই করা উচিত আপনার। যদি এটা হয় আসলে তাহলে কিন্তু খুব বেশি উচ্চবিলাসী মনে হয় না। কিন্তু আমরা জানি যে আমাদের বড় সমস্যা হচ্ছে কর আহরণ। কর যদি আমরা আহরণ না করতে পারি যেটা প্রাক্কলিত হয়েছে বাজেটে, তাহলে কিন্তু বাজেট আ আপনার ব্যয়ের দিক থেকে খুব দুরূহ হয়ে যাবে এবং সেখানে আমরা মনে করি যে আপনার মানে ঋণ করে খুব বেশি বড় বাজেট আসলে বাস্তবায়ন করা যাবে না। তাহলে ১ম কথা হচ্ছে যে আমাদের কর আহরণ ভালো করতে হবে। যদি না পারে তাহলে আপনার অবশ্যই বাস্তবায়নের দিক থেকে আপনার একটা প্রভাব পড়বে। আরেকটা জিনিস বলি আপনার এখানে কয়েকটা মিনিস্ট্রি ধরেন যেমন এডুকেশন, হেলথ এ এবার কিন্তু বরাদ্দ বাড়ানো হয়েছে। কিন্তু আমরা জানি আ আপনার হিস্টোরিক্যালি আমরা জানি যে আ হেলথ মিনিস্ট্রি আপনার তার বাজেটের ৮০% এর বেশি বাস্তবায়ন করতে পারে না। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ধরেন শুধু বরাদ্দ করলে হবে না, তারা কিভাবে বাস্তবায়ন করবে সেই জায়গাটাকেও দেখতে হবে আপনার। আরেকটা জিনিস আমি বলব, ধরেন এই সরকার কিন্তু মাত্র ৩ মাস সময়ে বাজেটটা তৈরি করেছে। ৩ মাস সময়টা কিন্তু খুব একটা অপ্রতুল সময় একটা বাজেট তৈরি করার জন্য। তো আমাদের একটা প্রস্তাবনা হচ্ছে যে আগামী ডিসেম্বরের দিকে একটা বড় পর্যালোচনা হওয়া উচিত বাজেটের আপনার ধরেন। যদি পর্যালোচনার মাধ্যমে চেঞ্জ করা দরকার তাহলে চেঞ্জ করে নতুন আবার আগামী ৬ মাসের জন্য আরেকটা বাজেট ওনারা করতে পারেন। জি, বুঝতে পেরেছি। ডক্টর বজলুল হক খন্দকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।